অমল বড় বিপদে পড়েছে। সে স্টেশনে একা দাঁড়িয়ে। স্টেশন মাস্টার তাকে বললেন, দেখুন, যে সময় আপনি এখানে এসে পৌঁছলেন এখন এখানে সাধারণত কেউ থাকে না, তাই বলছি আজকের রাতটা এখানেই থেকে যান। সকালে প্রথম ট্রেন ধরলে সুবিধে হবে। কিন্তু আমার যে আজকে রাতেই মতিগঞ্জ পৌঁছানোটা খুব জরুরি। আচ্ছা, মতিগঞ্জ এখান থেকে কতটা দূরে হবে? স্টেশন মাস্টার এইবার নিজের হাত ঘড়ির দিকে দেখলেন, তারপর বললেন, তাও ধরুন হেঁটে গেলে ঘন্টা দুয়েকের পথ তো লাগবেই। রাতের রাস্তাঘাট তো তেমন ভালো থাকে না, ছিনতাইয়ের ভয়ও থাকে। আপনি বরং কাল দিনের আলো ফুটলে তারপরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু আমার যে না গেলেই নয়, কোনো রিক্সা বা অন্য কিছু পাওয়া যাবে কি? প্রশ্ন করল অমল। স্টেশন মাস্টার কিছুক্ষণ নিশ্চিন্ত হয়ে বললেন, এই রাতে তো সাধারণত কোনো রিক্সা আসে না, তবে ওই মতিন মাঝে মধ্যে একটু রাতে রিক্সা নিয়ে বের হয়, কিন্তু তার মতি গতি বোঝা যায় না। কখন যে কোথায় থাকে কোনো ঠিক নেই। মতিন কে? তার রিক্সা কি অন্যরকম? স্টেশন মাস্টার একটু দ্বিধাগ্রস্ত হয়ে বললেন, হ্যাঁ, রিক্সা চালায় বটে, তবে শুনেছি রাতে নাকি একটু বেশি ভাড়া নেয়। আপনি একা মানুষ, রাতে হেঁটে যাওয়াই আমার মতে ঠিক হবে না। বরং এখানেই বিশ্রাম করুন আজকের রাতটা। এই কথা বলে স্টেশন মাস্টার নিজের সাইকেলে চেপে সম্ভবত তার কোয়ার্টারের দিকে চলে গেলেন। আধারে একা দাঁড়িয়ে রইল অমল। ধুর, এমন অন্ধকারে আর মশার কামড়ে আর এক মুহূর্ত আমার পক্ষে দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয়। দেখি দেখি আশেপাশে কোথাও কিছু পাওয়া যায় কিনা। সে চলতে চলতে হঠাৎ করেই শুনতে পেল একটা ভেঁপুর শব্দ। ওই শব্দ শুনেই একটু আশান্বিত হয়ে সে বলল, এই তো মনে হচ্ছে কোনো গাড়ি বা রিক্সা যেন আসছে। যদি মতিগঞ্জে যাওয়ার কোনো একটা ব্যবস্থা হয়ে যায় দেখি। সে এক হাত ওপরে উঠিয়ে ডাকতে শুরু করল, এই যে, এই যে, ও রিক্সাওয়ালা, আরে শুনছেন? এখানে একটু দাঁড়ান না। ও দাদা, যাবেন নাকি মতিগঞ্জে? একা যাব, যা ভাড়া চান দেব। একটা রিক্সা তার দিকে এগিয়ে এলো। রিক্সা চালককে অন্ধকারে ভালো করে দেখা গেল না। কাছে এলে অমলের নাকে একটা অপরিচিত কিছুটা অস্বস্তিকর গন্ধ ভেসে এলো। বলি, যাবে নাকি মতিগঞ্জে? একা যাব, আর যা ভাড়া চান তাই দেব। রিক্সা চালক ধরা গলায় বলল, উঠুন। অমল একটু ইতস্তত হয়ে উঠে পড়ল। সেই অপরিচিত গন্ধটা আবারও তার নাকে ধাক্কা মারল। সে নিজের মনেই ভাবল, এই গন্ধটা কিসের? ইস, এমন একটা বিশ্রী গন্ধ আসছে কোত্থেকে। এই রিক্সা চালক, বলছি, তোমার কি পথঘাট ভালো করে চেনা আছে? আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। বৃষ্টি শুরু হওয়ার আগে পৌঁছে দিতে পারবে তো? রিক্সা চালক একটু হাসল, তারপর বলল, ভয় নেই বাবু, আপনি যখন আমার রিক্সায় উঠেছেন তখন ঠিক জায়গাতেই পৌঁছে দেব। আর কোনো কথা না বলে ওই রিক্সা চালক চলতে শুরু করলো তাকে নিয়ে। চলতে চলতে ওরা এসে পৌঁছল একটা নির্জন জায়গায়। রিক্সাটা যেইখানে এসে থামল ঠিক তার পাশেই একটা পুরনো কবরস্থান। সেই কবরস্থানের দিকে রিক্সা চালক অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। অবাক হয়ে অমল বলল, আরে, এখানে দাঁড়ালে কেন? মতিগঞ্জ তো এখান থেকে আরো অনেকটা পথ। একবার পেছনে ফিরে চাইল সেই চালক। অন্ধকারে মতিনের চোখ দুটো যেন জলজল করে উঠল। সে এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে ধরা গলায় বলল, এই পর্যন্তই আমার রাস্তা বাবু, এবার আপনাকে অন্য পথ ধরতে হবে। এই কথা বলেই সে রিক্সা থেকে নেমে ধীরে ধীরে
পুরনো কবরের দিকে হেঁটে যেতে লাগলো। ওহো, এই কোথায় এলাম আমি? চারপাশে শুধু পুরনো কবর আর ঝোপঝাড়, আর এই লোকটাই বা কোথায় গেল? এখানে আপনি একা একা কি করছে? মতিগঞ্জে যাওয়ার কথা ছিল না আপনার? পিছন থেকে আসা অপ্রত্যাশিত কণ্ঠস্বরে চমকে উঠল সে। ভয়ে তার শরীর হিম হয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, কে 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 বলছেন? চাঁদের আলো কোনো মতে কবরের কিছু অংশ আলোকিত করছিল। সেই আবছা আলোতেই অমল দেখতে পেল তার সামনে একটা অস্পষ্ট মূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে ভালো করে ঠাহর করতে না পারলেও কিছুক্ষণ পরে সে বুঝতে পারল ওটা একজন নারী। মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে থেকেই আবার প্রশ্ন করল। উত্তরে অমল বলল, আসলে এই রিক্সা চালক আমাকে এখানে নামিয়ে দিয়ে কোথাও যেন চলে গেল। আমি বুঝতে পারছি না যে এখন মতিগঞ্জ যাব কিভাবে। মতিগঞ্জে আমার এক দুঃসম্পর্কের আত্মীয় থাকেন। জরুরি কিছু কাজের জন্য তিনি আমাকে সেখানে আসতে বলেছিলেন। মেয়েটি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত স্বরে বলল, ওই পথটা বিপজ্জনক। রাতে ওদিকে অনেকেই পথ হারিয়ে ফেলে। রিক্সা চালক হয়তো ভুল করে এখানে নিয়ে চলে এসেছিল। অমল একটু ভরসা পেল। সে জিজ্ঞাসা করল, আপনি কি এই পথঘাট চেনেন? মানে দয়া করে যদি একটু সাহায্য করতেন। আসুন আমার সঙ্গে, আমি আপনাকে সঠিক পথ দেখাতে পারি। আসুন। মেয়েটি অমলের দিকে এগিয়ে এসে হাত বাড়িয়ে দিল। অমল একটু দ্বিধা করলেও এমন নির্জন জায়গায় আর কোনো উপায় না দেখে তার হাতটা ধরল। মেয়েটি তাকে কবরস্থানের ভেতর দিকে নিয়ে চলল। কবরস্থানের পা দেওয়ার সঙ্গে সঙ্গেই অমলের কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। কবরস্থানে থাকা পুরনো ফলকগুলো ভয়ের পরিবেশ তৈরি করছিল। মেয়েটি অমলকে বলল, ভয় পাবেন না, আমি এই পথ চিনি। আসুন। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? মতিগঞ্জের রাস্তা তো অন্যদিকে শুনছিলাম। আর একটু গেলেই আসল রাস্তা দেখতে পাবেন। আর একটু আসুন। যখন ওরা এগোচ্ছিল ঠিক সেই সময় ঝোপের আড়াল থেকে শিয়ালের ডাক ভেসে এলো। আর অমলের মনে অজানা একটা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। সে মনে মনে ভাবল, এই মেয়েটি আবার কে? আর কেনই বা সে আমাকে এই কবরস্থানের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর মেয়েটি তাকে একটা পুরনো ভাঙা কবরের পাশে দাঁড় করিয়ে বলল, এই পথ ধরেই আপনাকে যেতে হবে। সোজা গিয়ে একটা বড় গাছ পড়বে, ওখান থেকে ঠিক বাঁ দিকে। অমলের কেমন যেন সন্দেহ হলো। মেয়েটির গলার স্বর আর আগের মতো নেই। সে ভালোভাবে মেয়েটির দিকে তাকালো। চাঁদের আলোয় সে ভালোভাবে দেখল মেয়েটির পায়ের পাতা মাটির ওপরে ভাসছে, যেন মাটিতে তার কোনো ভর নেই। ভয়ে মুখটা শুকিয়ে গেল তার। সে আর্তনাদ করে বলে উঠল, আপনি আপনি কে? আপনার আপনার পাটা পাটা তো। ঠিকই ধরেছেন। এই অভিশপ্ত জায়গায় যারা আসে তারা সহজে ফিরতে পারে না। ওই রিক্সা চালক আসলে নতুন শিকার ধরে আনে। অমলের বুঝতে বাকি রইল না ওই রিক্সাওয়ালা তাকে ফাঁদে ফেলেছিল। আর এই মেয়ে, সেও তো স্বাভাবিক নয়।
পালাতে চেষ্টা করার আগেই মেয়েটি তার হাতটা শক্ত করে ধরে ফেলল। বললাম না, এইখান থেকে তুই কোথাও যেতে পারবি না। অমলের মুখে আর কোনো কথা বের হলো না। সে নিজের দেহের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুটতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠল নিশ্চিত্র অন্ধকার। হঠাৎ করেই সে দূর থেকে একটা ডাক শুনতে পেল। বাবু, এইখানে আসেন, আমার কাছে আসেন। সে দেখল একটা লোক কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক দূরে, তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে তার কাছে ছুটে গেল, তারপর বলল, কে আপনি? আর আপনি এখানে এত রাতে কি করছেনটা কি? আর আপনার হাতে কোদাল কেন? হেসে উঠল সেই ব্যক্তিটি। সে বলল, আগে আমার নাম মফিজুল। আমি এই পুরানো কবরস্থানে দেখাশোনা করি। মাঝে মাঝে আগাছা পরিষ্কার বা ভেঙে যাওয়া কবর ঠিক করাই আমার কাজ। আসলে এই কবরস্থানটা একটু নির্জন আর পুরানো তো, তাই রেতে লোকজন তেমন আসে না। যারা আসে তাদের অনেকেই হয়তো পথ ভুলে বা অন্য কোনো কারণে আসে। ওই যে দেখলেন না রিক্সা চালক মতিন, সেও কিছুদিন আগে রাতে এখানে এসেছিল। আচ্ছা, মতিনের কি হয়েছিল? তার স্ত্রী বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। আর সেদিন ছিল দুর্যোগের রাত। দুর্যোগের কারণে হয়তো সে পথে আটকে পড়েছিল আর তার দেরি হচ্ছিল। আপনারা কি মতিনের বাড়িতে ছিলেন? হ্যাঁ বাবু, আমি আর কয়েকজন গ্রামবাসী ছিলাম। দুর্যোগের রাত ছিল, আমরা তার জন্যই অপেক্ষা করছিলাম। জিনিসপত্র যা ছিল দরকার সব জোগাড় করা ছিল, কিন্তু সমস্যা হলো মতিন আসতে দেরি করতেছিল বলে। কতক্ষণ আর মৃতদেহ ফেলে রাখা যায়? আমরা যখন আলোচনা করছিলাম তখন দূর থেকে রিক্সার ভেঁপুর শব্দ শুনতে পেলাম। দেখি মতিন আসছে। মতিন আইল। তারপর সে আসার পর সকলেই দেখলো যে তার চোখ দুটি বেশ লাল হয়ে আছে। আমরা ভাবলাম বৃষ্টিতে ভিজে তার চোখ দুটি লাল হয়েছে। সে এগোয়ে গেল। তারপর তার স্ত্রীর মৃতদেহের মুখের উপর থেকে ঢাকনাটা খুলে তার মুখ দর্শন করলো। তারপরেই ভেঙে পড়ল। এ কি হলো তোমার? তুমি তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে গেলে কেন? হ্যাঁ, আমি আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো? আমি কিভাবে থাকবো? আমি তার পিছনে গিয়ে দাঁড়িয়ে তাদের শান্ত করার চেষ্টা করি। মতিন, মতিন তুই কাঁদিস না রে ভাই, চল আমার সাথে চল, আজই কবরটা দি, রাত বাড়ছে তো। কিন্তু ওই সময় সকলে সন্তুষ্ট হই আমার সাবধান করি বলল, রাত অনেক হয়েছে আর আকাশও ভালো না। এমন রাতে কবর দেওয়া কি ঠিক হবে? দুর্যোগের সময় পথ চলতে গেলে তো অনেকে বাধা বিপত্তির শিকার হতে হবে। তা নিয়ে আটকাবে না, আমরা একসাথে দল বেঁধে গেলে ঠিকই ওর কবরে সমাধি দেওয়া যাবে। বৃষ্টি বাদলে সমস্যা হইবে না, চলো। কিন্তু দুর্যোগের রাত কেউই আমার কথা রাজি হলো না। তারা এই দুর্যোগ মাথায় অত দূরে কিছুতেই যাবে না। কথাগুলো মতিনের কানেও এসেছিল। কথাটা শুনে মতিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তখনও তার চোখের কোণে জল। এই জল গড়িয়ে পড়লো তার স্ত্রীর মুখের উপর। সে ব্যথিত গলায় কইল, থাক থাক, কাউকে যেতে হবে না। আমি একাই রিক্সা চালিয়ে ওই মৃতদেহকে কবরে নিয়ে যাব। শুধু শুধু মফিজুল যদি কবর খোঁড়ার কাছে আমার সাথে যায় তাহলে ভালো হয়। ঠিক আছে চল, আমি রিক্সা চালাই আর তুই তোর বউয়ের দেহটারে ধরে থাকিস। মতিন রাজি হয়ে গেল। মতিন উঠে বসলো তার বউকে নিয়ে রিক্সায়। আমি রিক্সা চালাইতে শুরু করলাম। ওই সময় মেঘ গর্জন করে উঠল। তবু রিক্সাটার প্যাডেল দিতে দিতে আমি চললাম ওই দিকে।
কিন্তু কবরস্থানে কাছাকাছি যেতেই পিছন থেকে মতিনের কান্না শব্দ ভেসে এলো। ও, তুমি ছাড়া আবার কে আছে বলো? আমার যে আর এক মুহূর্ত বাঁচতে ইচ্ছা করছে না তোমাকে ছাড়া। আমার মতিনের কথা শুনে মন খারাপ হয়ে গেল। তবু আর পিছনে না তাকিয়ে চললাম কবরস্থানের দিকে। কবরস্থানে পৌঁছে যখন রিক্সা থেকে নামলাম, তখন দেখলাম মতিন আমার দিকে কেমন যেন শূন্য দৃষ্টিতে তাকায় আছে। সে আমারে কইল, মফিজুল, তুই এগিয়ে যা কবরের কাছে, আমি আসছি একটু পরে। কোথায় কবর করতে হবে সেটা তুই ঠিক করে বলে দে। আমি কোনো কথা নেওয়া কয়ে তার সাথে চলতে শুরু করলাম। কিন্তু কবরের মাটিতে পা দিয়াই বুঝলাম যে পরিবেশটা স্বাভাবিক নয়, একটা ভয়াবহতা সে আছে। আমি মতিনরে একটা জায়গা দেখালাম। মতিন আমারে কইল, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটায় খোঁড়। আমি কোদাল চালাইলাম। তারপর বেশ কিছুক্ষণ খোঁড়ার পরেই বললাম, নে এইখানে তো স্ত্রীর দেহটা রাখ, এবার আমি মাটি চাপা দেবো, আমার আবার বাড়ি ফিরতে হবে। কিন্তু সে আমার কথার কোনো উত্তর দিল না। হঠাৎ কোত্থেকে যেন একটা দমকা বাতাস এলো, আর গাছের পাতাগুলো সরসর করে উঠল। দেখলাম মতির স্থির দৃষ্টিতে কবরের দিকে তাকায় আছে। তারপর ধীরে ধীরে সেও কবরের পাশে হাঁটু গেড়ে বসলো। তুই এখানেই থাকবি? আমি তো থতমত খায়া গেলাম। গলাটা আমার বেশ পরিচিত। এটা তো মতিনের বউয়ের গলা, কিন্তু সে তো মারা গিয়েছে। তাহলে কথা কইতাছে কে, কিভাবে? মতিনের দিকে তাকাইলাম, কিন্তু তার কোনো ভাবান্তর দেখলাম না। সে আপন মনে বিড়বিড় করছিল, এখানেই তো তোকে আমাকে থাকতে হবে রে, এখানেই থাকতে হবে। তাদের কথায় কর্ণপাত না করে দ্রুত কবর দেবার এই কাজ শেষ করে বাড়ি থেকে রওনা দিলাম। রাতের অন্ধকার কবরস্থানের ভয়াবহতায় আমার গা সমসম করছিল। আমি সামনের দিকে এগোতে গিয়ে দেখলাম যে মতিন দাঁড়ায় আছে আমার সামনে। কিন্তু সে তখন আর সাধারণ মানুষ নয়, সম্পূর্ণ বদলে গিয়েছে। হাতে ধরেছে আমার কবর খোঁড়ার কোদালটা। আমি পিছায়া যেতে যেতে হোঁচট খেলাম, পড়লাম মাটিতে। তারপরে আমার উপরে কোদালের কোপ পড়ল। সব কিছু অন্ধকার হইয়া গেল। তার মানে তার মানে আপনি আপনি কি ওই দিন মারা গিয়েছিলেন? মফিজুল চুপ করে রইল। চাঁদের আলো তার মুখে এসে পড়ছিল। সেই আলোতেই অমল দেখল মফিজুলের মুখের একদিকটা যেন গভীর ক্ষতের মতো পুরনো কোনো আঘাতের চিহ্ন। জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অমলের সর্বাঙ্গ শিউরে উঠল। সে আশেপাশে ভালোভাবে চেয়ে দেখল তারা যেন সেই পুরনো কবরস্থানের কাছেই দাঁড়িয়ে আছে। আতঙ্কিত হয়ে সে চিৎকার করে বলে উঠল, কি আমরা তো সেই জায়গাতে ফিরে এসেছি। আপনি না আমাকে স্টেশনে পৌঁছে দেবেন বলেছিলেন। বাবু, আমার পথ তো এই পর্যন্তই। এই পুরানো কবরস্থানের কাছেই তো আমার ঘরটা ছিল। হতভম্ব হয়ে অমল পালাতে উদ্যত হল, কিন্তু দেখল চারপাশটা অন্ধকার এবং ঝোপঝাড়ে ঘেরা। সে যে পথ দিয়ে এসেছে বলে মনে করছিল তা আসলে তাকে আবার কবরস্থানের দিকেই ঘুরিয়ে এনেছে। দিশেহারা হয়ে সে সামনের দিকে দৌড়ল, কিন্তু ঘন গাছপালা আর ভাঙা কবরের কারণে তার পথ আটকে গেল। হুমড়ি খেয়ে সে পড়ে গেল মাটিতে। ঘাড় ঘুরিয়ে দেখল মফিজুল তখনও সামনেই দাঁড়িয়ে। তার মুখের ক্ষতটা চাঁদের আলোয় আরো স্পষ্ট দেখাচ্ছে। অমল রেগে গিয়ে বলল, আপনি আমাকে মিথ্যে বলেছিলেন। হ্যাঁ, আপনি আমাকে মিথ্যে বলে কেন এখানে ফিরিয়ে আনলেন? অমল যেখানে পড়ে গিয়েছিল সেইখানেই দেখল একটা ফাঁকা কবর কে যেন আগে থেকেই খুঁড়ে রেখেছে তার জন্য। সে পালাতে চেষ্টা করল বটে,
কিন্তু মাটির তলা থেকে একটা রক্তমাখা হাত তাকে টেনে নিল। তার কণ্ঠ থেকে নিঃসৃত হয়ে এলো অব্যক্ত আর্তনাদ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।